নিলয় আজকে একদম অন্যরকম। নেভি ব্লু শার্ট, চুল আঁচড়ানো, হাসছে নর্মাল, যেন গত 2 মাসে কিছুই হয়নি। শাশুড়ি বারবার বলছেন আমার বড় ছেলে আসছে 1 বছর পর। আমার বুকের ভেতর ডিপ ডিপ। হাতে রাহাতের জন্য কেনা গোলাপের তোড়া ঘামে ভিজে যাচ্ছে। ফ্লাইট ল্যান্ড করার ঘোষণা হলো, 10 মিনিট পর গেট খুললো, আর তারপর রাহাত 1 বছরে একটু মোটা হয়েছে, দাড়ি রেখেছে, চোখে সেই চেনা গাম্ভীর্য। আমাকে দেখে জড়িয়ে ধরলো শক্ত করে। কেমন আছো সীমা? বাড়ির সবাই ঠিক আছে তো? আমি হ্যাঁ বলে মাথা নাড়লাম, গলা দিয়ে কথা বের হচ্ছিল না। তারপর রাহাত নিলয়ের দিকে তাকালো, দুই ভাই জড়িয়ে ধরলো। নিলয়ের চোখে পানি। কেমন আছিস ভাই? ভালো আছি, তুই? একদম ফিট। নিলয় হেসে বলল। আমি পাশে দাঁড়িয়ে দেখলাম বুকের ভেতরটা কেঁপে কেঁপে উঠছে। ও কত সুন্দর অভিনয় করতে পারে। বাসায় ফিরে সারাদিন হইচই। রাহাত সবার জন্য গিফট এনেছে, আমার জন্য একটা নীল শাড়ি, তোমার ফেভারিট কালার, মনে আছে? রাতে খাওয়ার পর রাহাত আমাকে সাদে ডাকলো। 1 বছর পর আমরা একা। কি ব্যাপার, মুখ এমন শুকনো কেন? রাহাত আমার হাত ধরলো। বাড়িতে কোনো ঝামেলা? নিলয় কিছু বলেছে? আমার কলিজা শুকিয়ে গেল। না না, কিছু না, তুমি এতদিন পর এলে তাই টেনশন হচ্ছে। রাহাত কপালে চুমু দিল। পাগলি, আমি আছি তো, আর 1 মাস আছি, কোথাও যেতে দেব না। আমি মাথা নেড়ে ওর কাঁধে মাথা রাখলাম। নিচে নিলয়ের ঘরে লাইট জ্বলছে। পরদিন থেকে রাহাতের ছুটির রুটিন শুরু। সকালে ঘুম থেকে উঠে নাস্তা, তারপর নিলয়কে নিয়ে বাইরে শপিং, বন্ধুদের সাথে আড্ডা। নিলয় সত্যিই বদলে গেছে। আমার সাথে কথা বলে না, ভাবি ডাকে, চোখ নামিয়ে রাখে, কিন্তু মাঝে মাঝে যখন রাহাত ওয়াশরুমে যায় তখন নিলয়ের চোখ 1 সেকেন্ডের জন্য আমার দিকে আসে। সে 1 সেকেন্ডে আমার দম বন্ধ হয়ে যায়। চতুর্থ দিনের ঘটনা। রাহাত অফিসের পুরনো বন্ধুদের সাথে বের হয়েছে। রাত 1টা বাজে, ফেরেনি। আমি আর শাশুড়ি টিভি দেখছিলাম। নিলয় ওর ঘরে। হঠাৎ কারেন্ট চলে গেল, পুরো এলাকা অন্ধকার। শাশুড়ি বললেন, সীমা মোমবাতি জ্বালাও তো মা। আমি মোমবাতি খুঁজতে নিলয়ের ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম। ও দরজা হালকা খোলা, ভেতর থেকে ফোনের আলো, আর ফোনের ওপাশে নিলয়ের ফিসফিস গলা। হ্যাঁ ভাই, আমি ঠিক আছি, তুমি টেনশন করো না, ভাবিকে দেখে রেখেছি। আমার পা থেমে গেল। কার সাথে কথা বলছে? রাহাতের সাথে? আমি উকি দিলাম। নিলয় খাটে বসে আছে, হাতে ফোন। না ভাইয়া, ভাবি ভালো আছে, তুমি চিন্তা করো না, আমি আছি তো। কথা শেষ করে ফোন রাখতেও আমাকে দেখে ফেললো। 2 সেকেন্ড দুজনের দিকে তাকিয়ে রইলাম। অন্ধকারে মোমবাতির আলো। নিলয় উঠে দাঁড়ালো। কারেন্ট গেছে। আমি মাথা নাড়লাম। ও পাশ কাটিয়ে চলে গেল, কিছুই বললো না, কিন্তু যাওয়ার আগে খুব আস্তে করে বললো, ভাইয়াকে কিছু বলো না প্লিজ, আমি ওর বিশ্বাস ভাঙতে চাই না। আমি কিছুই বললাম না, মোমবাতি নিয়ে চলে এলাম। রাত 12টায় রাহাত ফিরল, মাতাল। সরি সোনা, অনেকদিন পর বন্ধুদের সাথে। আমি ওর জামা ঠিক করে দিলাম। ও ঘুমিয়ে পড়লো। ঘুমানোর আগে ওর ফোনটা বেজে উঠলো। লক স্ক্রিনে নিলয়ের নাম, মেসেজ। ভাইয়া বাসায় পৌঁছেছিস? ভাবি ঠিক আছে? রাহাত ঘুমের মধ্যে হেসে বলল, আমার ভাইটা, সোনার টুকরা। আমি পাশ ফিরে শুলাম। চোখ দিয়ে পানি পড়ছিল। এই বাড়িতে এখন 3জন মানুষ। একজন জানে না, একজন জানে, কিন্তু ও চেপে রেখেছে, আর একজন অভিনয় করে যাচ্ছে। আর 26 দিন বাকি রাহাতের ছুটির। রাহাত আসার পর বাড়ি এই নিয়মই পাল্টে গেছে। সকালে একসাথে নাস্তা, দুপুরে ঘুম, বিকেলে বের হওয়া। নিলয়ও এখন রোজ বাসায় থাকে, ভাইয়া আছে বলে আর আড্ডা মারে না। কিন্তু বাড়িতে 3জন মানুষ, 3 রকম টেনশন। রাহাত টেনশনে আছে আমাকে নিয়ে, তুমি আগের মতো হাসো না কেন। শাশুড়ি টেনশনে আছে ছেলেদের নিয়ে, 2 ভাই মিলেমিশে থাক। আর আমি টেনশনে আছি একটা ভুলের জন্য, যেটা যে কোনো দিন হয়ে যেতে পারে। এভাবে 10 দিন কেটে গেল। 11তম দিন, শুক্রবার। রাহাত বলল, চলো সবাই মিলে কক্সবাজার যাই 2 দিনের জন্য। গেলে কিন্তু খারাপ হয় না, আমার ছুটি নষ্ট করতে চায় না। শাশুড়ি যেতে পারবে না, পায়ে ব্যথা। তাই ঠিক হলো আমরা 3জন যাব, আমি, রাহাত আর নিলয়। সারা রাত আমার ঘুম হয়নি। এক গাড়িতে 6 ঘন্টা নিলয়ের পাশে। সকালে রওনা দিলাম। রাহাত গাড়ি চালাচ্ছে, পাশে আমি, পেছনে নিলয়। গাড়িতে গান চলছে। নিলয় হেডফোন দিয়ে বাইরে তাকিয়ে আছে, একটা কথাও বলেনি। কক্সবাজার পৌঁছে হোটেলে 2টা রুম নিলাম, একটা রাহাত আর আমার, আরেকটা নিলয়ের। বিকেলে সমুদ্রের পাড়ে গেলাম। রাহাত আমার হাত ধরে হাঁটছে। পেছনে 10 হাত দূরে নিলয় মোবাইলে ছবি তুলছে। হঠাৎ বড় ঢেউ এলো, আমি পড়ে যেতে নিলাম। রাহাত ধরতে পারলো না। পেছন থেকে একটা হাত এসে আমার কোমর ধরে ফেললো। নিলয় 1 সেকেন্ড, শুধু 1 সেকেন্ডের জন্য, তারপর ছেড়ে দিয়ে বলল, সাবধান ভাবি। রাহাত কিছুই বুঝলো না, হেসে বলল, ধন্যবাদ ভাই। রাতে হোটেলে ফিরে রাহাত বলল, তুমি ঘুমাও, আমি নিলয়ের সাথে ছাদে যাই, একটু আড্ডা দেই, 1 বছর পর দেখা। আমি আচ্ছা বলে শুয়ে পড়লাম। ঘুম আসছিল না। 12টার দিকে রুমে দরজায় টোকা। রাহাত, সীমা ওঠো, নিলয়ের জ্বর এসেছে 103। আমি তাড়াতাড়ি উঠলাম, নিলয়ের রুমে গেলাম। ও কাঁপছে, মুখটা লাল। রাহাত প্যারাসিটামল খাওয়ালো, মাথায় পানি দিল। ভাই তুই থাক, আমি নিচ থেকে ডাক্তার ডাকি বলে রাহাত নিচে গেল। রুমে আমি আর নিলয়। ওর জ্বরের ঘোরে বিড়বিড় করছে পানি। আমি পানি খাওয়াতে গেলাম, গ্লাস ধরতে গিয়ে ওর হাত আমার হাত ছুঁয়ে গেল। ও চোখ খুললো, ঘোর লাগা চোখ। সীমা চুপ, কথা বলো না, জ্বর।
নিলয় হঠাৎ আমার হাতটা শক্ত করে ধরলো। প্লিজ চলে যেও না, 5 মিনিট, ভাইয়া আসার আগে। আমি হাত ছাড়ানোর চেষ্টা করলাম, পারলাম না। ছাড়েন, রাহাত এখনই আসবে। নিলয়ের চোখ দিয়ে পানি পড়লো, জ্বরের কারণে না কষ্টে। আমি জানি আমি খারাপ, কিন্তু আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি শুধু ঠিক তখনই দরজা খোলার শব্দ, রাহাত ডাক্তার নিয়ে ঢুকলো। আমি ঝট করে হাত ছাড়িয়ে সরে দাঁড়ালাম। রাহাত কিছুই দেখলো না। ডাক্তারকে বললো, দেখেন তো ভাই। ডাক্তার ইঞ্জেকশন দিল, আধা ঘন্টায় ঝড় কমলো। রাহাত বলল, তুই ঘুমা ভাই, আমি এখানেই বসি। আমি রুমে চলে এলাম, বুকের ভেতর ঝড়। 5 মিনিটের জন্য দেরি হলে কি হতো? ভোর 4টা। আমার ফোনে ভাইব্রেশন, নিলয়ের মেসেজ, নতুন সিম থেকে। সরি, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। কাল সকালে আমি ঢাকা চলে যাব, তোমাদের ডিস্টার্ব করবো না। ভাইয়াকে বলো না প্লিজ, ও কষ্ট পাবে। আমি রিপ্লাই দিলাম না, শুধু ব্লক করে দিলাম। সকাল 7টা, নিলয় ব্যাগ গোছাচ্ছে। রাহাত অবাক, কোথায় যাস, ছুটি কাটাবি না? নিলয় হাসলো, না ভাই, অফিসে ইমার্জেন্সি, আমাকে যেতেই হবে, তোরা থাক, আমি চলে যাই। রাহাত জোর করলো, কিন্তু নিলয় গেল না। প্লিজ ভাই। গাড়িতে ওঠার আগে নিলয় আমার দিকে তাকালো একবার, সেই চোখে সরি ছিল আর হাজারটা কথা। ও চলে গেল, আমরা দুইজন থেকে গেলাম। রাহাত আমার কাঁধে হাত রাখলো, যাক, কাজের চাপ, আমরা 2 দিন এনজয় করি। আমি হাসলাম, কিন্তু বুকের ভেতর কেউ যেন পাথর চাপা দিয়ে রাখলো। নিলয় চলে গেছে, কিন্তু ওর রেখে যাওয়া 1 সেকেন্ডের স্পর্শটা থেকে গেল। নিলয় চলে গেল কক্সবাজার থেকে, সকালের বাসেই ঢাকা গেছে। অফিসে ইমার্জেন্সি, এই কথাটাতে রাহাত আর কিছু বললো না। আমরা দুইজন থেকে গেলাম 2 দিনের জন্য। রাহাত সারাদিন হাসি খুশি, সমুদ্রে গোসল, রাতের বাজার, ছবি তোলা, আর আমি শুধু অভিনয় করে গেলাম। রাতের বেলা হোটেলের রুমে রাহাত যখন ঘুমিয়ে যেত, আমি ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে থাকতাম। নিলয় সে 1 সেকেন্ডের স্পর্শটা কপালে আগুনের মতো লেগেছিল। 2 দিন পর আমরা বাসায় ফিরলাম। নিলয় বাসায় নেই, ওর রুমে তালা দেওয়া। শাশুড়ি বললেন, ফোন দিয়েছিল, বলল অফিসের কাজে ব্যস্ত, আসতে দেরি হবে। রাহাত খুশি, ভালোই হয়েছে, আমরা দুজন একটু সময় পাবো। কিন্তু 3 দিন পর রাত 11টায় কলিং বেল। দরজা খুলে দেখি নিলয়, চোখের নিচে কালি, শুকিয়ে গেছে। রাহাত জড়িয়ে ধরলো, কী রে, কাজ শেষ? নিলয় হাসলো, হ্যাঁ ভাই। তারপর আমার দিকে তাকালো। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আমি মাথা নিচু করে চলে গেলাম। সেই রাতের পর নিলয় একদম বদলে গেল। সকাল 8টায় অফিস, রাত 10টায় বাসা। খেয়ে সোজা ঘরে, দরজা বন্ধ। রাহাত বলতো, ছেলেটার কি হলো, আগে তো এমন ছিল না। আমি চুপ করে থাকতাম। 18তম দিন, রাহাতের ছুটির আর 12 দিন বাকি আছে। সেদিন শাশুড়ি গ্রামের বাড়ি গেলেন 2 দিনের জন্য। বাড়িতে আমরা মাত্র 3 জন মানুষ। রাতে কারেন্ট গেল, গরমে ঘুম আসছিল না। আমি পানি খেতে কিচেনে গেলাম, ফ্রিজ খুলতে পেছন থেকে নিলয়ের গলা, পানি লাগবে? আমি চমকে উঠলাম। নিলয় দাঁড়িয়ে আছে, হাতে গ্লাস। আপনি ঘুমাননি? আমি আসতে বললাম। ঘুম আসে না। ও গ্লাসে পানি ঢেলে আমার দিকে বাড়িয়ে দিল, নেন। আমি নিলাম না। আপনি রুমে যান, রাহাত উঠে যাবে। নিলয় হাসলো, কষ্টের হাসি। উঠবে না, আমি ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি ওর দুধে। আমার হাত থেকে গ্লাস পড়ে গেল। কি বলছেন আপনি? আপনি পাগল হয়ে গেছেন? নিলয় এক পা এগিয়ে এলো। হ্যাঁ পাগল, 2 মাস ধরে পাগল। তোমাকে দেখে, তোমার সাথে কথা না বলে পাগল হয়ে যাচ্ছি। সীমা, নাম ধরে ডাকবেন না। আমি চিৎকার করে উঠলাম। ঠিক তখনই ওপাশ থেকে রাহাতের গলা, সীমা, কে কথা বলে? কারেন্ট গেছে নাকি? আমার কলিজা শুকিয়ে গেল। নিলয় আমার কানে ফিসফিস করে বলল, ভয় পেও না, আমি কিছু করবো না, শুধু জানতে চাই তুমি কি আমাকে একটুও পছন্দ করো না? আমি ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড়ে সিঁড়ি দিয়ে উঠে গেলাম। রাহাত দরজায় দাঁড়িয়ে, চোখে ঘুম। কি হয়েছে? আমি কাঁপতে কাঁপতে বললাম, কারেন্ট গেছে, ভয় পেয়েছি। রাহাত আমাকে জড়িয়ে ধরলো। আমি আছি তো, ভয় নেই। নিচে নিলয়ের রুমে দরজা বন্ধ হওয়ার শব্দ হলো। সারা রাত আমি ঘুমাইনি। ভোর 5টা নিলয়ের রুম থেকে ব্যাগ টানার শব্দ পেলাম। জানলা দিয়ে দেখলাম ও বের হচ্ছে, হাতে ব্যাগ। যাওয়ার আগে একবার উপরে তাকালো, তারপর চলে গেল। সকাল 8টায় রাহাতের ফোনে মেসেজ এলো নিলয়ের নাম্বার থেকে, ভাই আমি খুলনা যাচ্ছি, 1 মাসের ট্রেনিং, ফোন অফ থাকবে, তোমরা ভালো থেকো, ভাবিকে দেখে রেখো। রাহাত বলল, আবার? এ ছেলের কি হলো? আমি কিছুই বললাম না, শুধু জানলার দিকে তাকিয়ে রইলাম। নিলয় চলে গেছে, কিন্তু এবার ওর চোখে যে কষ্টটা দেখেছি ওটা অভিনয় ছিল না। আর 12 দিন পর রাহাতও চলে যাবে। তারপর এই বাড়িতে আমি একা। আর নিলয় চলে যাওয়ার পর বাড়িটা কেমন যেন কবরস্থান হয়ে গেল। রাহাত সারাদিন বন্ধুদের সাথে, আমি আর শাশুড়ি। রাহাতের ছুটির আর 12 দিন। ও প্রতিদিন বলে সময়টা তাড়াতাড়ি যাচ্ছে সীমা, আর আমি প্রতিদিন গুনি আর কতদিন। নিলয়ের কোনো খবর নেই, ফোন বন্ধ। শাশুড়ি 2বার কল দিয়েছেন, ধরেনি, ট্রেনিংয়ে আছে, এই বলে সবাইকে বুঝ দিলাম। 8 দিন কেটে গেল এভাবে। 9 দিনের দিন রাতে রাহাত বাইরে গেছে, আমি একা রুমে। হঠাৎ কলিং বেল। এত রাতে কে? দরজা খুলে দেখি নিলয়, কিন্তু এটা আগের নিলয় না। চুল বড়, চোখ লাল, 3 দিনের না কাটা দাড়ি, হাতে একটা ব্যাগ, গায়ে থেকে মদের গন্ধ। আমি দরজা আটকাতে গেলাম, ও পা দিয়ে আটকে দিল। সরো, আমার গলা কাঁপছে। সরবো না। নিলয় টলতে টলতে ভেতরে ঢুকলো। আমি খুলনা যাইনি সীমা, আমি 8 দিন ধরে রাস্তায় রাস্তায় ঘুরেছি, কারণ তোমাকে ছাড়া থাকতে পারছি না। আস্তে কথা বলেন, রাহাত আসবে। আমি ভয়ে বললাম। নিলয় হাসলো, পাগলের মতো হাসি। আসুক, আমি ওর ভাই, ওকে সব বলে দেবো, বলবো আমি তোমাকে ভালোবাসি, দেখিও কি করে। আমার মাথা ঘুরছিল। আপনি মাতাল,
প্লিজ চলে যান। নিলয় ব্যাগ থেকে একটা ডায়েরি বের করলো, ছিঁড়া ভাঁজ করা। এটা নাও, 8 দিনে 8টা পাতা লিখেছি, সব তোমার নামে, পড়ে দেখো। আমি নিলাম না, আমার লাগবে না, আপনি এখনই বের হন। ঠিক তখনই গেটে গাড়ির হর্ন। রাহাত। নীলয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল, তাড়াতাড়ি ব্যাগ নিয়ে ওর রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। রাহাত ভেতরে এসে বলল, গন্ধ কিসের? মদের? আমি জোর করে হাসলাম, না তো, আমি আগরবাতি দিয়েছি। রাহাত সন্দেহের চোখে আমার দিকে তাকালো, তারপর নিলয়ের বন্ধ দরজার দিকে। নিলয় এসেছে? হ্যাঁ, ঘুমাচ্ছে মনে হয়, আমি বললাম। রাহাত আর কিছু বলল না, ফ্রেশ হতে চলে গেল। আমার সারা রাত ঘুম হলো না। নিলয়ের রুম থেকে মাঝে মাঝে কান্নার শব্দ আসছিল। ভোর 5টায় আমি সাহস করে দরজায় টোকা দিলাম। নিলয় ওঠেন, চলে যান। ভেতর থেকে ওর গলা ভাঙা, যাব না, মরেও যাব না, তুমি না বলা পর্যন্ত এই বাড়ি ছাড়বো না। আমি কেঁদে ফেললাম, আপনি আমার সংসারটা ভেঙে দেবেন? রাহাত জানলে কি হবে বুঝতে পারছেন? নিলয় দরজা খুললো, চোখ ফোলা। জানি, তাই তো নিজেকে শেষ করে দিতে চাই। তুমি যদি বলো আমি মরে যাব। আমি ওর মুখে হাত চাপা দিলাম, চুপ, এসব কথা বলবেন না। নিলয় আমার হাতটা ধরে ফেললো, কাঁপছে। তাহলে বলো, তুমি আমাকে ঘৃণা করো? একবার বলো। আমি উত্তর দিতে পারলাম না, কারণ সত্যিটা হলো আমি ওকে ঘৃণা করি না, আমি নিজেকে ঘৃণা করি এই পরিস্থিতির জন্য। আমি হাত ছাড়িয়ে দৌড়ে নিজের রুমে চলে এলাম। সকাল তখন 10টা। রাহাত নাস্তা করতে বসে বলল, নিলয় কই? আমি বললাম ঘুমাচ্ছে। রাহাত উঠে নিলয় দরজা ধাক্কালো। নিলয়, ওঠ, অফিস যাবি না? ভেতর থেকে আওয়াজ এলো, ভাই আমার শরীর খারাপ, আজ যাবো না। রাহাত আমার দিকে তাকালো, ওর কি হয়েছে বলো তো? আমি মাথা নিচু করে বললাম, জানি না। দুপুরে শাশুড়ি ফিরলেন, বিকেলে নিলয় বের হলো, গোসল করেছে, শেভ করেছে, স্বাভাবিক, কিন্তু চোখে পানি নেই, আছে কেবল শূন্যতা। খাবার টেবিলে রাহাত বলল, শোন নিলয়, আমি আর 4 দিন আছি, এই 4 দিন আমরা 3জন একসাথে থাকবো, ঝামেলা করিস না। নিলয় মাথা নাড়লো, আচ্ছা ভাই। রাতে ঘুমানোর আগে আমার ফোনে একটা মেসেজ, নিলয়ের নাম্বার থেকে না, অচেনা নাম্বার থেকে। ডায়েরিটা তোমার বালিশের নিচে রেখে গেছি, পড়ো বা না পড়ো, ওটা তোমার। আর 4 দিন, তারপর আমি হারিয়ে যাব। আমি বালিশের নিচে হাত দিলাম, সত্যি ডায়েরিটা আছে। খুলবো নাকি ছিঁড়ে ফেলবো আমি জানি না, শুধু জানি আর 4 দিন পর রাহাত চলে যাবে, আর নিলয় ও কি সত্যিই হারিয়ে যাবে।